রুশ বিপ্লব সম্পর্কে, অক্টোবর বিপ্লব সম্পর্কে, 7ই নভেম্বর সম্পর্কে আমরা আলোচনাগুলো শুনি, মোটামুটি একই ধারার আলোচনা শুনে থাকি। কিন্তু ঠিক যেই মুহূর্তে 2024-এর 7ই নভেম্বর আমরা এখানে সমবেত হয়েছি, এখনকার পরিস্থিতিটা অনেকখানি বদলে যাওয়া একটা পরিস্থিতি। কেমন বদলে যাওয়া পরিস্থিতি? ধরেন খুব উত্তেজনা ছিল গত 2 দিন, 4 নভেম্বর থেকে গতকাল পর্যন্ত 6 নভেম্বর পর্যন্ত খুবই উত্তেজনা বাংলাদেশ, বিশেষ করে শিক্ষিত মধ্যবিত্তদের মধ্যে উত্তেজনা। এবং আমি হঠাৎ চার দোকানে গিয়ে খেয়াল করলাম যে না, এটা শুধু মধ্যবিত্তদের মধ্যে উত্তেজনা নাই, এই উত্তেজনা রয়েছে গার্মেন্টস শ্রমিকের মধ্যে, চা দোকানদারের মধ্যে, রিক্সা শ্রমিকের মধ্যে। কী নিয়ে উত্তেজনা? মার্কিন যুক্তরাষ্ট্রে কে প্রেসিডেন্ট হবে? ওখানে কি কমলা হ্যারিস হবে নাকি ওখানে ট্রাম্প হবে? ট্রাম্প হলে কি হবে, কমলা হলে কি হবে? আমি দেখলাম আরে বাবা, আমি তো ভাবছি এটা হচ্ছে মানে উচ্চশিক্ষিত টক শো এর হচ্ছে বিষয়, তারা এটা নিয়ে বিতর্ক করছে টিভি খুললেই। এখন তো দেখি সবাই এটা নিয়ে ভাবছে। ভাবতে গিয়ে দেখলাম যে সবাই যেন একটা জায়গায় আত্মসমর্পণ করে ফেলেছে। সেটা হচ্ছে বাংলাদেশ কীভাবে অগ্রসর হবে, বাংলাদেশের কীভাবে করে রাষ্ট্রটা আগাবে বা সংস্কার হবে, সব কিছুই যেন এখন হচ্ছে আমাদের হাতে নেই। কে নির্বাচিত হবে, কোন নতুন প্রভু নির্বাচিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং তার উপর নির্ধারিত হবে আমাদের পথ চলা। সেরকম একটি প্রেক্ষাপটে আমরা আজকে 2024-এর 7ই নভেম্বর আমরা এখানে আলোচনা করছি। বর্তমান বিশ্ব বা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের আগে আমরা অল্প সময় হলেও একটু আমি ফিরে যেতে চাই সেই 1917 সালের দিকে। 1917-এর এই যে বলশেভিক বিপ্লব, এই বিপ্লবের আগেও কিন্তু রাশিয়াতে 2টা বিপ্লব হয়েছে। তার ঠিক 12 বছর আগে 1905 সালে একটা বিপ্লব তৈরি হয়ে গিয়েছিল, এবং সেই 5 সালের বিপ্লবকে নিয়ে কিন্তু কাউস্কি জার্মানির প্রচণ্ডভাবে সমর্থন দিয়েছিলেন, এবং ওখানে তিনি লেখাও লিখেছিলেন। এবং তার সেই রচনা, সেই প্রবন্ধ যাতে নির্ভুলভাবে রুশ ভাষায় অনুবাদ হয়, তার জন্য লেনিন কিংবা স্কুপস্কায়া 3 দিন রাত দিন জেগেছিল। আবার ঠিক 12 বছর পর যখন সত্যি সত্যি বিপ্লব হচ্ছে, তখন কাউস্কি কিন্তু এই বিপ্লবের বিরুদ্ধে ছিলেন, 17 সালের বিপ্লবের বিরুদ্ধে ছিলেন। আর তৎকালীন 24শে অক্টোবর, সেই সময়কার ক্যালেন্ডারে 24শে অক্টোবর রুশ বিপ্লব হয়। তার আগে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি বিপ্লব হয়। আমাদের অনেকের মধ্যে, তরুণদের মধ্যেও ধারণা সমস্যা আছে। আমি 2 বা 3 বছর আগে একতার একটা লেখায় দেখেছিলাম, সেখানে মানে 7ই নভেম্বর তারা জারকে উৎখাতের কথা বলছে আর কি। কেন্দ্রীয় কমিটির নেতাই ওটা লিখে ফেলছিলেন স্লিপ অফ পেন এর মতো করে। জারকে তো তাড়ানো হয় নাই নভেম্বরে, জারকে তাড়ানো হয়েছে সেই ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি বিপ্লবের মধ্য দিয়ে। এটা একটা বিষয় আর কি। ফেব্রুয়ারি মাসেও পুরো রাশিয়ান জনগণ এবং শ্রমিক শ্রেণী, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, বলশেভিক, মেলশেভিক অংশ এবং একই সাথে সোশ্যাল রেভলিউশনারি পার্টি সকলে মিলে তারা কিন্তু একটা বিশাল বিপ্লব করছিল। সেই জার সাম্রাজ্যবাদকে তারা উৎখাত করেছিল, জার নিকোলাসকে তারা উৎখাত করে। উৎখাত করবার পর একটা ইন্টারিম গভর্নমেন্ট, একটা অস্থায়ী সরকার সেখানে শাসনভার নেয়। এবং এই অস্থায়ী সরকারটিও কার সরকার সেটা মনে রাখতে হবে, সেটা কিন্তু মেনশেভিকদের সরকার, ঠিক আছে? সেটাও হচ্ছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির মেনশেভিক অংশে কেরেনস্কির সরকার দায়িত্ব নেয়। এবং তখনই সেই যে পরিবর্তিত একটা পরিস্থিতি, উথাল পাতার একটা পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যেই কিন্তু লেনিন নিয়ে আসলেন এপ্রিল থিসিস। অর্থাৎ সে সময় বলশেভিকরা ওখানে যে এক ধরনের গণতান্ত্রিক বিপ্লব বা এক ধরনের সামন্তবাদের হাত থেকে মুক্ত হলো, এক ধরনের জারের সাম্রাজ্যবাদ থেকে মুক্ত হলো, মুক্ত হওয়ার পরে কিন্তু তারা স্থবির হয়ে যায় নাই। তখনই তারা শুরু করলো তাদের আসল যে জয়যাত্রা, আসল যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে সংগঠিত হলো। এবং এপ্রিল থিসিস তৈরি করলেন, এবং লেনিন বললেন অল পাওয়ার গোজ টু সোভিয়েট। আবার এই সোভিয়েতগুলো কিন্তু ঠিক 17 সালেই তৈরি হয়নি। এই সোভিয়েতগুলো কিন্তু তৈরি হয়ে গেছিলো 5 সালের বিপ্লব। আপনি ব্যর্থ বলতে পারেন, কিন্তু সেই 5 সাল থেকে কিন্তু এই সোভিয়েতগুলো তৈরি হয়েছিল আর কি।
এবং সেই সোভিয়েতগুলোই হচ্ছে গিয়ে একসময় বিকল্প, বা আমরা মাঝে মাঝে বলি ছায়া সরকার, ঠিক আছে, একটা বিকল্প শ্রমিক শ্রেণীর একটা সরকার তৈরি হচ্ছে ভ্রূণ সেখান থেকে তৈরি হয়ে গেছে। এবং এই কি হয়েছিল 7ই নভেম্বর? 7ই নভেম্বর সারা রাশিয়ার হচ্ছে গিয়ে সোভিয়েতদের সম্মেলন হয়েছিল, সারা রাশিয়ার সোভিয়েতরা সমবেত হয়েছিল এবং তখন একটা ধাক্কা দিয়েছিল সারা উইন্টার প্যালেসে। এবং সেই ধাক্কায় কেরেনস্কি গভর্নমেন্টের পতন ঘটে এবং পৃথিবীর বুকে প্রথমবারের মতো পৃথিবীর বুকে যারা হাজার বছর ধরে শোষিত ছিল, নিপীড়িত ছিল, সেই মজলুম, সেই শ্রমিক শ্রেণী, সেই শোষিত নিপীড়িত মানুষ, সেই মেহনতি মানুষ প্রথমবারের মতো রাষ্ট্র ক্ষমতা দখল করে এই পৃথিবীতে 7ই নভেম্বর। হ্যাঁ, 1872 সালের প্যারি কমিউন, 72 দিন বা 71 দিনের প্যারি কমিউন ছিল, কিন্তু সেটার একটা সুন্দর আলোচনা করেছেন যে স্বতঃস্ফূর্ত আর সচেতন উদ্যোগের ক্ষেত্রে রাজনৈতিক দল বা পার্টির একটি গুরুত্ব রয়েছে। 1872 সালেও শ্রমিক শ্রেণী প্যারিসে সেই রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, টিকিয়ে রাখতে পারেননি। তাদের সেই হচ্ছে গিয়ে শ্রমিক শ্রেণীর যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের গঠনের ক্ষেত্রে বা দল হিসেবে, পার্টি হিসেবে সেটা গড়ে ওঠেনি। এবং লেনিনবাদী পার্টি সেই 1905 সাল বা তারও আগের থেকে তার গড়ে ওঠা এবং সেটার মধ্য দিয়ে যে নেতৃত্ব দেওয়ার যে বিষয়টা ছিল, তার কারণে কিন্তু ফেব্রুয়ারি বিপ্লবকে কাজে লাগিয়ে পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। এবং সেটাও কিন্তু খুব একটা সরল রৈখিক না। আজকাল আমরা দেখি খুব চোখ বন্ধ করে রাখি, আমরা আশেপাশে নানা ধরনের সম্ভাবনাগুলোকে একেবারে দেখতে চাই না আর কি, ঠিক আছে। অনেক সময় আমরা এরপরে কী হবে, তারপরে কী হবে সেটাও ভাবতে চাই না। কিন্তু লেনিন কিন্তু চোখ বন্ধ করে রেখেই শুধুমাত্র যাত্রা শুরু করেন নাই, কিন্তু মাঝখানেও কিন্তু তার একটা বড় ধরনের তাদের হচ্ছে পথ পরিবর্তন করে নিতে হয়েছিল। এটাও কিন্তু এই বিপ্লবের ক্ষেত্রে মনে রাখতে হবে, এই ফ্লেক্সিবিলিটিও তাদের মাথায় রাখতে হবে। কিন্তু তখন ফ্লেক্সিবিলিটি না থাকতো, সে সিদ্ধান্ত যদি লেনিন না নিতেন, যখন দেখলেন কার্নিলভ শ্বেত বাহিনী নিয়ে আসছে কেরেনস্কি সরকারকে উৎখাত করতে। কার্নিলভকে সেই যে পতিত জার, সেই জারের জেনারেল, আর তারা আবার জারের শাসনকে পুনরুদ্ধার করবার জন্য তারা আসছে। ফলে তখন কিন্তু আবার ঘুরে দাঁড়াতে হয়েছে, আবার মেনশেভিকদের সাথে নিয়ে আবার ওই কার্নিলভের শ্বেত বাহিনীকে পরাস্ত করতে হয়েছে। সেটা পরাস্ত করবার শেষ, আবার যুদ্ধ শুরু হয় হচ্ছে, আবার যাত্রা শুরু হয় হচ্ছে গিয়ে আপনার ওই কেরেনস্কি সরকারের বিরুদ্ধে। ফলে এই যে ফ্লেক্সিবিলিটির জায়গাগুলো আমাদের আকপিছ ভাবার প্রয়োজন আছে। তারা ভেবেছিলেন, লেনিন তা ভেবেছিলেন। এবং এই জায়গায় দেখবেন এটা নিয়ে এখন সে লেনিনের বিপ্লবকে নিয়ে এখন অনেক ধরনের আলোচনা আছে। বিশেষ করে বাংলাদেশে যখন এই 100 বর্ষ পালিত হলো 1917 সালে, তখন প্রচুর বাংলাদেশে অনুষ্ঠান হয়েছে। সবগুলো অনুষ্ঠানে যে একেবারে বিপ্লবের পক্ষে ছিল, বলশেভিক বিপ্লবের পক্ষে ছিল বা প্রশংসায় ছিল তা কিন্তু নয়। কখনো কখনো আমি অনেক গুরুত্বপূর্ণ আলোচক, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অধ্যাপক, তিনি এমনও বলেছেন, তার হচ্ছে ইউটিউবে একটা আলোচনা, খুব এক্সক্লুসিভ আলোচনা ছিল 1917 সালে। তিনি বলেছিলেন যে এটা তো বিপ্লব না। কেন? বিপ্লব হলে যেমন সামন্তবাদ থেকে বিপ্লব হয়েছে, বুর্জোয়া বিপ্লব হয়েছে, পুঁজিবাদ এসেছে। তবে পুঁজিবাদের থেকে যখন বিপ্লব হয়েছে সেটা আর পিছন দিকে ব্যাক করবে না, সেটা আবার পুঁজিবাদ আসবে কেন? সেখানে বিপ্লব না। তো এরকমভাবে হচ্ছে নানান মানুষ নানান ব্যাখ্যা দিয়েছেন। অনেকে গ্রামসি যে বলেছিলেন বলশেভিক রেগুলেশনকে এগেইনস্ট দ্য ক্যাপিটাল, পুঁজির বিরুদ্ধে বিপ্লব। তো এটাকে অনেকে দেখছে পুঁজির বিরুদ্ধে বিপ্লব মানে হচ্ছে পুঁজিবাদের বিরুদ্ধে বিপ্লব। আবার গ্রামসি নাকি এটা বলার চেষ্টা করেছেন যে দাস ক্যাপিটালের যে হচ্ছে গিয়ে আলোচনা, সেই আলোচনাকে অতিক্রম করে লেনিন পৌঁছে গিয়েছিলেন এখানে। কিন্তু এইখানে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে কিন্তু দেখবেন তিনি কখনো তো ডগমেটিক ছিলেন না। তারা আমাদের মতো আসলে মৌলবাদের মতো রাজনীতিও তারা করতেন না। সেদিন একটা বই কুড়ে পেয়েছিলাম আর কি আমাদের সভাপতির ঘরে আর কি, সেখানে স্ক্রুপস্কায়ের একটা জায়গা আমার কাছে খুব ভালো লাগছে তার লেখা। লেনিন ছিলেন শ্রমিক সাংবাদিক, অর্থাৎ তিনি কখনোই হচ্ছে অনুমান ভিত্তিক কিংবা বইয়ে পড়ে লেখা বা অনেক পুরনো লেখা তার উপর আস্থা রেখে তিনি তার চিন্তাটাকে সাজাতেন না। সেই চিন্তাগুলোকে অনুসিদ্ধান্তের মতো নিয়ে তিনি কিন্তু সেই চিন্তাগুলোকে নিয়ে একদম সাংবাদিকের মতো
ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা তিনি শ্রমিকদের সাথে আলোচনা করতেন, তাদের কাছ থেকে ডাটা নিতেন এবং সেই ডাটাগুলো তিনি লিখে রাখতেন, ঘন্টার পর ঘন্টা লিখে রাখতেন এবং সেটা তিনি ঘন্টার পর ঘন্টা দেখতেন, পড়তেন, বুঝতেন। মানে আমরা যেমন পুরোনো পল্টনে বসে ভাবছি, জনগণ এটা ভাবছে, শ্রমিক শ্রেণী এটা ভাবছে, কৃষকরা এটা ভাবছে, জনগণ এটা চায়, শ্রমিকরা ওটা চায়, হবে না। আসলে শ্রমিকরা কি চায়, সে শ্রমিকের মাঝে গিয়ে ঘন্টার পর ঘন্টা তিনি তাদের কাছ থেকে তথ্য নিতেন। সেই তথ্য এবং উপত্যের ভিত্তিতেই তিনি গড়ে তুলতেন হচ্ছে তার যে অনুসিদ্ধান্তগুলো, সেগুলোকে তিনি তত্ত্বে রূপান্তর করতেন। আমরা তো আসলে কারোর কাছ থেকে শিখতে চাই না, আমিও শিখতে চাই না, এবং আমাদের অধিকাংশ আমরা আসলে শিখতে চাই না, আমরা সবাই শিখাতে চাই। আমরা কেউ ছাত্র হতে চাই না, আমরা সবাই শিক্ষক হতে চাই। হয়তো এই জায়গাটায় আমাদের বদলে নিতে হবে এবং এই জায়গায় লেনিনের কাছ থেকে আমাদের শেখার প্রয়োজন রয়েছে, যে আমাদের ছাত্র হওয়া দরকার, আমাদের শ্রমিকদের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার, আমাদের মানুষ কি বলছে, মানুষ কি চাচ্ছে, নতুন প্রজন্ম কি চাচ্ছে, এবং নতুন প্রজন্ম শুধু তরুণরা কি চাচ্ছে তা দেখলে হবে না ওই টেলিভিশনের মধ্যে দিয়ে, ঠিক আছে? তাহলে আপনি বিভ্রান্ত হবেন, কারণ তারাও খুবই উপরে কাঠমের উপরই একটা পরগাছা জায়গা থেকে এসে মিডিয়ার সামনে তারা অনেক রকম বক্তব্য দিচ্ছেন, অনেক রকম তত্ত্ব দিচ্ছেন। সেই তত্ত্বের সাথে মানুষ, সেই তত্ত্বের সাথে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের শ্রমিক শ্রেণীর তার কতটা সম্পর্ক আছে, সেটা কতটা জীবন্ত, কতটা লিভিং, কতটা অর্গ্যানিক, সেটা হচ্ছে কি প্রশ্ন সাপেক্ষ। ফলে আপনাকে অর্গ্যানিক যদি হচ্ছে সেই বিপ্লবের তত্ত্ব দাঁড় করাতে হয়, তাহলে আমাকে যেতে হবে হচ্ছে শ্রমিক শ্রেণীর কাছে, তার কাছ থেকে শুনে, তার কথা থেকে দাঁড় করানো লাগবে আগামী বাংলাদেশ বিপ্লবের তত্ত্ব।